ইতিহাসের পাতায় বিভিন্ন সময় বিভিন্ন দেশের বহিঃশত্রুদের হাতে আক্রমণের পর কখনো ভাঙা কখনো গড়া এর মধ্য দিয়েই গিয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। বিশ্বাস করবেন না, এসব ভগবান মহাদেব না চাইলে, নিজে না চাইলে, আশীর্বাদ না করলে সম্ভব না। ভগবানের সামনে দাঁড়িয়ে তার অভিষেক দেখছি, আবার কোথায় জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথের গর্ভগৃহে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের হিন্দু পুরাণ মতে এখান থেকেই শেষ হয়েছিল দাপর যুগের, শুরু হয়েছিল আজকের এই কলিযুগ। ভারতবর্ষের উত্তর পশ্চিমে গুজরাট রাজ্যে আরব সাগরের উপকূলে এই সোমনাথের সাথে জড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানান কাহিনী, রয়েছে শ্রীকৃষ্ণের জীবনের শেষ পদচিহ্ন। আবার উল্টো দিকে রয়েছে হিন্দু ধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম সোমনাথ মহাদেব। নামেই যার রয়েছে চাঁদ, সেই জায়গা হিন্দু ধর্মের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। ইতিহাসে বারংবার বহিঃশত্রুদের হাতে আক্রমণ ধ্বংসের পরও প্রতিবার নতুন শক্তিতে নতুন রূপে গড়ে উঠেছে হিন্দু ধর্মের এই পবিত্র পীঠস্থান। আমাদের গুজরাট ভ্রমণের আজকের গোটা পর্ব জুড়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ। সুপ্রভাত, গুজরাট ভ্রমণের একটা নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ এই সেই সোমনাথ। আমরা এই হোটেলে ছিলাম, এখনো আছি আর কি। হোটেলটা খুবই সুন্দর। ঠিক হোটেলের পাশে এই যে বিল্ডিংটা দেখছেন, এইটা হচ্ছে নবনির্মিত, মানে এখন তৈরি হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে, এক বছরের মধ্যে চালু হয়ে যাবে সোমনাথ রেলওয়ে স্টেশন। মানে জাস্ট স্টেশনের পাশে, এখান থেকে মন্দির 1 কিলোমিটারের মধ্যেই। আমাদের রুমটাও খুব সুন্দর ছিল। আমরা যাদের সাথে এবারে গুজরাট ভ্রমণ করছি, বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী, তাদের হোটেল চয়েসেস খুব ভালো। এই সোমনাথে যেমন একদিকে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম সোমনাথ মন্দির, তেমনই আবার এই সোমনাথের সঙ্গে যুক্ত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নানান সব কাহিনী। আমাদের আজ সারাদিনের উদ্দেশ্য এই সোমনাথকে সুন্দর করে ঘুরে দেখা। তবে শুধুই যে সোমনাথ মন্দির দেখব তা কিন্তু নয়, কারণ এই সোমনাথে চারিদিকে ছড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের নানান ইতিহাস, নানান পৌরাণিক গাথা। সেই সব জায়গাগুলোকেও সুন্দর করে ঘুরে দেখতে হবে আমাদের। আর তাই প্রথমেই আমরা পৌঁছালাম ত্রিবেণীর সঙ্গমে। সোমনাথ মন্দির যাওয়ার আগে আমরা প্রথম যে স্থানে এলাম তার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। সোমনাথে আমি আগেই বলেছি আপনাদের, মহাদেব যেমন জড়িয়ে রয়েছেন সোমনাথকে ঘিরে, এবং শ্রীকৃষ্ণের নানান কাহিনী, নানান পুরাণ জড়িয়ে রয়েছে। এই ত্রিবেণী সঙ্গমে 3টে নদী রয়েছে, কপিলা, হিরণ এবং সরস্বতী। আমরা আপনাদের নিয়ে বৈদ্যনাথে গিয়েছিলাম মনে হয়, সেখানে মানাগ্রাম, সেখানে সরস্বতী নদীর উৎপত্তি দেখিয়েছি। এখানে 3 নদীর মিলন ঘটছে। আবার এই ত্রিবেণী সঙ্গমকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। আমাদের ভাগবত পুরাণের প্রথম স্কন্ধ অনুযায়ী এই ত্রিবেণী সঙ্গমেই দেহত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ। তার শেষ কৃত্য, শেষ কাজ সম্পন্ন হয় ঠিক ওই দিকটাতে। ছিলেন সঙ্গে অর্জুন, তিনিই করেন। এখানে শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী তার দাদা বলরাম যদু বংশের একদম শেষ ভাগে তাদের সেই ভাই, পরিবারের স্বজন সকলকে নিয়ে আসে এখানে পিকনিক করতে। কিন্তু পিকনিক তো হয় না, আনন্দ মিলমিশ তো হয় না, বরং সুরাপান এসবের মাধ্যমে শুরু হয়ে যায় লড়াই, নিজেদের মধ্যেই ঝামেলা, মারপিট। এসব দেখতে দেখতে বলরাম দুঃখে কষ্টে এখান থেকে একটু দূরেই বলদেবজি গুহা রয়েছে, সেখানে আপনাদের নিয়ে যাব। সেখানে গিয়ে নিজের দেহ ত্যাগ করেন। তাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ত্রিবেণী সঙ্গম আমাদের হিন্দু ধর্মে। আবার এই ত্রিবেণী সঙ্গমের একদম পাশেই রয়েছে শ্রী কামনাথ মহাদেব। এই মন্দিরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিটি শিবলিঙ্গকে সুন্দর করে রাখা রয়েছে, এবং তার সাথেই এই মন্দিরে শঙ্করাচার্যের একটি গুহাও রয়েছে, যেখানে তিনি প্রায় কয়েকশো বছর তপস্যা করেছিলেন। ঘুরে দেখলাম সেই গুহাও। 51 পীঠের একটি সতীপীঠ হিংলাজ মাতা মন্দির, তবে তা রয়েছে বর্তমানে পাকিস্তানের বালুচিস্তানে। তবে সোমনাথেও রয়েছে এমন একটি হিংলাজ মাতার গুফা, সাথেই রয়েছে বিখ্যাত সে সূর্য মন্দির, যা নাকি নির্মাণ করেছিলেন পাণ্ডবরাই।
ঘুরে দেখলাম সেই হিংলাজ মাতার মন্দিরের গুহা এবং তার সাথে সেই সূর্য মন্দিরও। 51 সতীপীঠের অন্যতম আমাদের হিন্দু ধর্মে মরুতীর্থ হিংলাজ। তো সেই হিংলাজ মাতার মন্দির রয়েছে আমাদের দেশে নয়, সুদূর পাকিস্তানে। তবে বালুচিস্তান কবে যেতে পারবো জানি না, দর্শন কবে হবে জানি না, কিন্তু এখানে দর্শন করলাম। এখানে গুহা রয়েছে হিংলাজ মাতার মন্দিরে, হিংলাজ মাতার গুফা। তো সেখানে একদম নিচে গুহার মধ্যে, খুব সাফোকেটিং, খুব কষ্টকর। তবে যারা বয়স্ক তাদের না যাওয়ারই বলবো, বাট যেতে পারেন। খুব সুন্দর দেখলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, দারুণ লাগলো। নভেম্বর মাসের এখন প্রায় শেষ উইক, এখনো এখানে দিনের বেলা মারাত্মক গরম, খুব ভালো রকম গরম। সেই জন্য সোমনাথ মন্দির ঢোকার আগে এখানে আমরা এখন ঠিক আছি। অর্ক চিয়ার্স করো না, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। মন্দিরের একদম উত্তর দিকের গেটে আমরা রয়েছি। এখানে ভেতরে যাওয়ার সময় ব্যাগ, ফোন, জুতো সমস্ত কিছু রাখার দারুণ ব্যবস্থা রয়েছে, একেবারে বিনামূল্যে। এখানে রাখবেন, টোকেন নেবেন, সেই টোকেন নিয়ে ভেতরে যাবেন। ভেতরে মোবাইল, ক্যামেরা কিচ্ছু এলাও না, শুধু ছোট পার্স মেয়েদের এবং ছেলেদের মানি ব্যাগ আর মেয়েদের পার্স, ছোট পার্স, শুধু এইগুলো এলাও, বাকি কোনো কিছু এলাও নয়। এখানে প্রচুর রেস্তোরাঁ রয়েছে, সামনে হোটেল রয়েছে, এইদিকেও একটা মন্দির রয়েছে, ওসিয়ান ভিউ। আমরা ওই দিক দিয়ে যাবো এবার। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথমে সোমনাথ এই নামকরণের পিছনে রয়েছে একটি কাহিনী। চন্দ্রদেবতা সোম অভিশপ্ত হওয়ার পর এখানে প্রথম মন্দির তৈরি করেছিলেন, তাই এর নাম সোমনাথ। ইতিহাসের পাতায় বিভিন্ন সময় বিভিন্ন দেশের বহিঃশত্রুদের হাতে আক্রমণের পর কখনো ভাঙা, কখনো গড়া, এর মধ্য দিয়েই গিয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ভারতের একেবারে উত্তর পশ্চিমে আরব সাগরের উপকূলে। পিছনে আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব। কি সুন্দর লাগছে দেখুন এখান থেকে। বিভিন্ন যুগে বিভিন্ন সময় এই মন্দিরকে নবরূপে গড়ে তোলা হয়েছে। সত্য যুগে ভগবান চন্দ্র সোনা দিয়ে নির্মাণ করে স্থাপন করেছিলেন মহাদেবকে এই মন্দিরে। তারপর ত্রেতা যুগে রাবণ রৌপ্য দিয়ে মুড়িয়ে ফেলেন এই মন্দির। তারপর এলো দাপর যুগ, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ চন্দন কাষ্ঠ দ্বারা নির্মাণ করেছিলেন এই মন্দিরকে। তারপর কলিযুগে সোলাঙ্কির রাজা ভীমদেব প্রস্তর দিয়ে নির্মাণ করেছিল এই মন্দির। বিভিন্ন যুগে এই মন্দিরকে যেমন নবরূপে গড়ে তোলা হয়েছে, বিভিন্ন সময় আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই এই মন্দির বারংবার আক্রমণের শিকার হয়েছে। প্রথম যখন আক্রমণ হয় সালটা ছিল প্রায় 726 খ্রিস্টাব্দ, তখন প্রথম আক্রমণের মুখে পড়ে এই প্রথম জ্যোতির্লিঙ্গ। তবে সেইবার খুব বেশি ক্ষতি হয় না, বাট তার পরবর্তীকালে কখনো সুলতান মাহমুদ, কখনো মোহাম্মদ গাজী, কখনো আলাউদ্দিন খিলজি এবং সবথেকে বড় আক্রমণ করেছিল ঔরঙ্গজেব। ইতিহাসে বারংবার বিভিন্ন সময় বিভিন্ন শতাব্দীতে এই মন্দির আক্রমণের হাতে পড়ে। তবে সবথেকে ভয়ানক যে আক্রমণ তা ছিল একেবারে ঔরঙ্গজেবের আমলে। ধূলিসাৎ করে দেওয়া হয় এই মন্দিরকে। মন্দিরের আর কোনো কিছুই অলমোস্ট আর বাকি ছিল না বেঁচে। কিন্তু তারপরও এক অদম্য ইচ্ছা, সাহস, শক্তি আর মহাদেবের ইচ্ছাতে বারংবার আমরা দেখেছি ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজা রানীরা এই মন্দির, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন শিব মন্দিরকে পুনরুদ্ধার করেছিলেন। এবং এই যে সোমনাথের যে আসল রূপ, এই রূপ কিন্তু তৈরি হয় ভারতের স্বাধীনতার পরে। তার আগে প্রায় 1783 খ্রিস্টাব্দে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার এবং পেশোয়া এবং ভোসলেদের সাহায্যে এই সোমনাথ মন্দির সুন্দর করে পুনরুদ্ধার করা হয়। পরবর্তীতে ভারত যখন স্বাধীন হয়, স্বাধীনতার আগেও ব্রিটিশরা কিন্তু এই সোমনাথ মন্দিরকেও লুটতে ছাড়েনি। এখানে যে একটা বিশাল চন্দন কাষ্ঠ দ্বারা নির্মিত দরজা ছিল, সেই দরজাও কিন্তু তারা চুরি করে নিয়ে চলে যায় তাদের দেশে। কিন্তু তার পরবর্তীকালে ভারত যখন স্বাধীনতা পেল, তারপরে মহাত্মা গান্ধীর প্রেরণায়
সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু দায়িত্ব নিলেন এই মন্দিরকে সুন্দর করে সাজিয়ে তোলার। এই যে নবরূপ দেখছেন আজকে এই সোমনাথ মন্দিরের, সেটা কিন্তু ভারতের স্বাধীনতার পরেই রচিত সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে। কিন্তু তারা কেউই এই নবনির্মিত নবরূপে তৈরি হওয়া সোমনাথ মন্দিরকে দেখে যেতে পারেননি। তার পরবর্তীকালে রাজেন্দ্র প্রসাদ 1951 সালে এই নবনির্মিত আজকে যে রূপ এই সোমনাথ মন্দিরের, এই নবনির্মিত মন্দিরের উদ্বোধন করেন। এই মন্দিরের একদম পশ্চিম দিকে দেখুন, এই দেখুন একটা বান স্তম্ভ, যার মাথায় একটা পৃথিবীর গোলক রয়েছে এবং একটা তীর এ প্রান্ত থেকে ও প্রান্ত এফোর রয়েছে। 1200 বছর আগে, তখন না ছিল কোনো স্যাটেলাইট, না ছিল কোনো জিপিএস, না ছিল এত উন্নত বিজ্ঞান চর্চা। তবু ভারতীয় জ্যোতির্বিদ্যা কতটা উন্নত ছিল সে সময় শুনলে অবাক হয়ে যাবেন। এই গোলকের মাঝখান দিয়ে যে তীরটা বেরিয়েছে, উপরে লেখা রয়েছে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে আ সমুদ্রান্ত দক্ষিণা ধ্রুব পরিয়ন্ত অবাধিত জ্যোতির্মার্গ। এর অর্থ এই যে তীরটা রয়েছে, এই যে ছুচলো অংশ, সামনের দিকে ছুচলো অংশ যেটা আরব সাগরের দিকে রয়েছে মুখ করে, সেই মুখ বরাবর যদি 180 ডিগ্রিতে আমরা সোজা একটা লাইন টানি, তাহলে সেটা গিয়ে পৌঁছাবে একেবারে দক্ষিণ মেরুতে। এবং এই গোটা পথে কোনো স্থলভাগ নেই এবং সেটাই ম্যাপে দেখানো হয়েছে। ভাবুন, আমাদের সোমনাথ মন্দির থেকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ থেকে যদি সোজা লাইন টানি সমুদ্রের উপর দিয়ে 180 ডিগ্রিতে, তাহলে গিয়ে পৌঁছাবো আমরা সোজা দক্ষিণ গোলা বিন্দুতে। অভূত। সোমনাথ মন্দিরে সেদিন দর্শন সেরে এরপর আমরা সোজা পৌঁছে গেছিলাম ঠিক নতুন মন্দিরের একদম পাশেই। ঠিক নতুন মন্দিরের পাশেই পুরনো সোমনাথ মন্দির। অনেকে এই মন্দিরকে অহল্যাবাই হোলকার মন্দিরও বলেন। তার কারণ ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার তার সময়কালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিব মন্দিরকে বিভিন্ন সময়কালে পুনরুদ্ধারের কাজে সাহায্য করেছিলেন এবং করেও ছিলেন। যেমন কাশী বিশ্বনাথ মন্দিরেও কিন্তু তার যে প্রভাব সেটা আমরা লক্ষ্য করি। ঠিক একই রকমভাবে সোমনাথ মন্দিরের যে পুনরুদ্ধারের কাজ তার সময়কালে সেটাতেও কিন্তু বিশাল ভূমিকা ছিল রানী অহল্যাবাই হোলকারের, এবং তার সাহায্য করেছিলেন পেশোয়া এবং ভোসলেরা। 1783 সালে ইতিহাস অনুযায়ী এই সময় তৈরি হয়েছিল এই মন্দির। আবার বলা হয় সোমনাথ মন্দির তো ইতিহাসে বারংবার আক্রমণের শিকার হয়েছে। তো যখন সোমনাথ মন্দিরে আক্রমণের আশঙ্কা আভাস পাওয়া যায়, তখন বলা হয় সোমনাথ মন্দিরের ভেতরে যে মূল শিবলিঙ্গ সেইটা নাকি এখানে এই মন্দিরে প্রতিস্থাপিত করে রাখা আছে, সেটা নাকি পরবর্তীকালে আর নিয়ে যাওয়া হয়নি, এটা বলা হয়। ভালো বিষয় দেখলাম এই মন্দিরে গর্ভগৃহেও মোবাইল ক্যামেরা অ্যালাউ। যখন মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করলাম, তখন মহাদেবের অভিষেক স্নান চলছে। সত্যি তিনি স্বয়ং না চাইলে হয়তো এই সময় ঠিক এই স্থানে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম না। বিশ্বাস করবেন না, এসব ভগবান মহাদেব না চাইলে, নিজে না চাইলে, আশীর্বাদ না করলে সম্ভব না। ভগবানের সামনে দাঁড়িয়ে তার অভিষেক দেখছি, শৃঙ্গার দেখছি, আবার কোথায় জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথের গর্ভগৃহে। বিশ্বাস করবেন কিনা জানি না, বলেছিলাম না মহাদেবের ইচ্ছা ছাড়া আমরা সকলেই কিচ্ছু না। তিনিই শুরু, তিনিই শেষ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরের যে পুরনো মন্দির, সেই মন্দিরে। বিশ্বাস করুন, আপনাদের লাদাখে বলেছিলাম মনে আছে, সেই ভগবানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে মহাদেব সব সময় আমার পাশে থাকেন। পরীক্ষা নেয়, প্রথমে দেখে বোঝে, তারপর পাশে ঠিক থাকে। কি সুরজিৎ, আজকে দর্শনটা কেমন হলো? আজকে এত সুন্দর দর্শন, মানে এইভাবে কোথাও দর্শন পুজো হয় না, পুরো জ্যোতির্লিঙ্গে হয় বলে সুন্দর পুজো হয় না, মানে এত সুন্দর হাত দিয়ে আর কাছ থেকে এত সুন্দর দর্শন এখন আজকের দিনে দাঁড়িয়ে। আজকে পঞ্চমী, আজকে সত্যি একটা আমরা দুবার, প্রথমবার আপনাদের বললাম, দ্বিতীয়বারও আমরা আবার লাইন দিয়ে গেলাম, তখন এত সুন্দর অভিষেক হচ্ছে। আপনি যতক্ষণ খুশি ভেতরে থাকতে পারেন, ভিডিও করতে পারেন, সেটা বড় কথা নয়। সব থেকে বড় কথা যেটা মহাদেবকে স্পর্শ করে আশীর্বাদ নিতে পারেন, প্রার্থনা করতে পারেন, আপনি কোনো অভিষেক করতে পারেন, মনটা ভরে যাবে। বিশ্বাস করুন, এই জায়গায় এসে সত্যিই মনটা ভরে গেল। সকলের জন্য প্রার্থনা করলাম, সকলে যেন ভালো থাকে, সারা বছর সুস্থ থাকে, আর প্রাণ ভরে মন ভরে যেন ঘুরতে পারে।
কিন্তু ওই যে আগেই বলেছি, এই সোমনাথ যে কেবলমাত্র মহাদেবের স্থান তা নয়, এই সোমনাথের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নানান ইতিহাস। আর সেই দেখতেই আমরা এখন এসে পৌঁছালাম হিরণ নদীর পাড়ে। এই জায়গার নাম গোলকধাম তীর্থ বা দেহত্যাগ তীর্থ। এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম তার দেহ ত্যাগ করেছিলেন। এখানেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই জীবনের শেষ পদচিহ্ন। এই হচ্ছে হিরণ নদীর পাড়। এই হিরণ নদীর পাড়েই এখান থেকেই কিছু দূরে রয়েছে ভালকা তীর্থ, মানে যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে জড়ার সেই বিষাক্ত তীর বেঁধে, সেই জায়গা আপনাদের দেখাবো বেলা। আর সেই ভালকা তীরটা একদম কাছেই রয়েছে হিরণ নদীর পাড়। এই হিরণ নদীর পাড়েই তিনি ওখান থেকে প্রায় 4 কিলোমিটার পথ, ওখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ তীর বেঁধে থাকা অবস্থায় হাঁটতে হাঁটতে আসেন। এখানে এসে বিশ্রাম নেন, স্নান করেন, তারপর এখান থেকে সোজা চলে যান ত্রিবেণী সঙ্গমে। এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাদুকাও রাখা রয়েছে। আর এই হচ্ছে হিরণ নদীর পাড়। এই পুরো জায়গায় ইতিহাসে মোড়ানো। আমাদের যে হিন্দু ধর্মের পৌরাণিক গাথা, সেসব গাথার বিভিন্ন কাহিনী আমাদের এই সোমনাথের আশপাশের বিভিন্ন জায়গার সঙ্গে জড়িত রয়েছে। তাছাড়া এই চত্বরে রয়েছে গীতা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির এবং কাশী বিশ্বনাথ মন্দিরের মতন আরও বেশ কয়েকটি মন্দির। তাছাড়া রয়েছে বলদেবজি গুহা। বলা হয় এই গুহাতেই নাকি ধ্যানরত অবস্থায় দেহত্যাগ করেছিলেন বলরামজি। এই সেই জায়গা, এই সেই গুহা যেখানে জীবনের শেষ তপস্যা করেছিলেন বলদেবজি বা বলরাম। এবং সেই তপস্যার পর তার দেহের মধ্যে থেকে শেষ নাগ, এই যে শেষ নাগের এখানে একটা মানে মূর্তিও রাখা রয়েছে। এখানে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। সেই শেষ নাগ বলরামজির দেহের মধ্যে থেকে মুখ দিয়ে বেরিয়ে যায় প্রাণকে নিয়ে। তারপর তিনি মিলিয়ে যান সাগরের জলে আর দেহত্যাগ করেন ভগবান বলদেবজি। এই ছিল এইখানকার কাহিনী। এই দেখে একটা অটো নিয়ে আমরা ফেরত চলে আসি আমাদের হোটেলে, কারণ এখন আমাদের লাঞ্চের পর্ব। লাঞ্চের আজকে মেনু কিন্তু দুর্দান্ত। পাঁপড় ভাজা, আলু ভাজা তো রয়েছেই, রয়েছে ভাত, শুক্তো, ডাল, সবজি আর সঙ্গে এখানকার বিখ্যাত এক সামুদ্রিক মাছ। সত্যি আমরা এবার যাদের সাথে গুজরাট ভ্রমণ করছি, মানে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী, তাদের আয়োজন, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত। লাঞ্চ করে তৈরি হয়ে আমি, কাকু, কাকিমা আর বাকিরা সব আসছে। অর্ক এখানে তৈরি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে কিন্তু খুব কড়াকড়ি রয়েছে ড্রোন নিয়ে। আমি কেন ড্রোন ওড়াতে পারছি না, আপনারা কেন ড্রোন ফুটেজ দেখতে পাচ্ছেন না, তার অন্যতম কারণ হচ্ছে এই যে সব হোটেলে, সব জায়গায় আমি কাল থেকে দেখলাম এই জিনিসটা, নো ড্রোন জোন, রেস্ট্রিক্টেড এরিয়া। এমনকি কয়েকদিন আগে কয়েকজনকে ধরেও নিয়ে গেছে পুলিশ, ড্রোন ভেঙেও দিয়েছে। কালকে যেখানে চুল কাটতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, সেখানে বললো তো এখানে ড্রোন ওড়ানো একেবারেই অ্যালাউ না। মানে মন্দির চত্বরে তো নয়, মন্দির থেকে 1 কিলোমিটার দূরে, সেখান থেকেও ড্রোন ওড়ানো অ্যালাউ না। তো সেই জন্য আর কিছু করার নেই আর কি, মানতে হবেই সিকিউরিটির কথা মাথায় রেখে। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটতেই আবার আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের এবারের গন্তব্য হিন্দু ধর্মের আর এক গুরুত্বপূর্ণ স্থান, যার সাথে জড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জীবন, যে স্থান থেকেই শুরু হয়েছিল আজকের এই কলিযুগের। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের হিন্দু পুরাণ মতে এখান থেকেই শেষ হয়েছিল দাপর যুগের, শুরু হয়েছিল আজকের এই কলিযুগ। হরে কৃষ্ণ। এই হরে কৃষ্ণ, জায়গাটি বলুন। গুজরাটের প্রখ্যাত জায়গা এবং আমাদের পরম একটি তীর্থধাম এবং ভারতবর্ষের একটি অন্যতম ধাম, যে জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের এই মনুষ্য অবয়ব পরিত্যাগ করে এই পৃথিবী থেকে তিনি বৈকুণ্ঠ ধামে রওনা হয়েছিলেন। তো এখানকার ঘটনাটি হচ্ছে, আজ থেকে 5127 বছর আগে ভগবান এখানে বিশ্রাম গ্রহণ করছিলেন। যখন যদুবংশ ধ্বংসের পথে, সেই সময় ভগবান এখানে এসে একটি অশ্বত্থ গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন। যে যদুবংশ তো ধ্বংসের পথে, সবাই তো প্রায় মৃতপ্রায় হয়ে গেছে, আমারও এবার যাওয়ার সময় এসেছে। তো এই সময়ে এখান থেকে 2-3 কিলোমিটার দূরে একটি ব্যাধ শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছিলেন, জরা নামের এক ব্যাধ। তো সেই ব্যাধটি কি হয়, হঠাৎ নজর পড়ে যে একটি হরিণের চোখ দেখে সে তীর নিক্ষেপ করে। একটা বিষাক্ত তীর নিক্ষেপ করার পরে ভুলবশত সেই তীরটি এসে ভগবানের চরণ বিদ্ধ করে তীরটি বেরিয়ে যায়।
এবং ভগবান যন্ত্রণায় আঘাতপ্রাপ্ত হয়ে কাতরাতে থাকে। এই সময় ব্যাধ বুঝতে পারে যে তার বিরাট বড় একটি ভুল হয়ে গেছে। সে এসে ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করে, তো প্রভু আমার অত্যন্ত অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। কিন্তু ভগবান তাকে ক্ষমা তো করেনি, বলে এটা ছিল প্রারব্ধ, কারণ এই জিনিসটা বিধির লিখন, এটা তুমি নিমিত্ত মাত্র, তুমি কিছু করনি। আমি এই ধরাধামে ত্রেতা যুগে এসেছিলাম শ্রীরামচন্দ্র রূপে, যখন বালিকে আমি বধ করেছিলাম তার অজান্তে তীরবিদ্ধ করে, এবং বালির স্ত্রী আমাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি আমার স্বামীর তীরবিদ্ধ হয়ে তুমি একদিন এই ধরাধাম ত্যাগ করবে। তো সেই দিনটা আজকে এসে উপস্থিত হয়েছে। তুমি কিছু করনি, এটা আমার বিধির লিখন। এখন এই পৃথিবীর যা কিছু কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হয়েছে, কংস ধ্বংস হয়েছে, আমার যাবার সময় এসেছে। আমি এই মনুষ্য অবয়ব ছেড়ে এখন প্রস্থান করব আমার বৈকুণ্ঠ ধামে। এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যে জায়গায় ভগবান তীরবিদ্ধ হয়েছিলেন, কিন্তু উনি দেহত্যাগ করেছিলেন। এখান থেকে 4 কিলোমিটার দূরে উনি হেঁটে গিয়েছিলেন হিরণ নদীর তীরে। সেখানে উনি নিজের দেহ ছেড়ে, মনুষ্য দেহ ছেড়ে জড়দেহ ত্যাগ করে তিনি বৈকুণ্ঠ ধামে যাত্রা করেছিলেন। হরে কৃষ্ণ তো বটে, এবং গুজরাট ভ্রমণে এই জায়গাটা রাখতেই হবে। এই জায়গাটা অবশ্যই প্রত্যেক হিন্দুদের দেখা উচিত এই জায়গাটা, নাকি? হিন্দুদের দেখা উচিত শুধু নয়, ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানেন তারা এই জায়গাটার মাহাত্ম্য বুঝতে পারবেন, সবটাই জানেন, এবং এই জায়গাটা অত্যন্ত পবিত্র জায়গা। মন্দিরের মধ্যে আমরা রয়েছি এখন। এই দেখুন প্রধান মূর্তি এখানে দেখুন শ্রীকৃষ্ণ যেভাবে বিশ্রাম করছিলেন সে সময় সেটা এখানে রয়েছে, এবং ওই পাতেই দিতে যায় তীর। এখানে জারার মূর্তিও রয়েছে, তিনি এসে ক্ষমা চাইছেন প্রভুর কাছে। এবং এই হচ্ছে আসল গাছ, যে গাছে বিশ্রাম করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আবার এই ভালকা তীর্থ থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে আরব সাগরের উপকূলে শ্রী কপিলেশ্বর মহাদেব, যার সাথেই জড়িয়ে রয়েছে এই ভালকা তীর্থের ইতিহাস। মানে সোমনাথ এমন একটা জায়গা যেখানে আপনি একদিকে পাবেন রোমাঞ্চে ভরা গির অরণ্য, তেমন উল্টো দিকে রয়েছে আমাদের হিন্দু ধর্মের নানান ইতিহাস। একদিকে ওই দূরে দেখুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির, এবং তার ঠিক পাশে আরব সাগর। আর আরব সাগরের পাশে আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছেছি তার নাম বানগঙ্গা। কেন বানগঙ্গা এই জায়গার নাম এটা আপনাদের ওইখানে গিয়ে বলি। বাট সত্যি সোমনাথ খুব প্রিয় লাগছে। এই জায়গায় এত ইতিহাস, এত পৌরাণিক গাথা, সব কিছু চোখের সামনে কেমন জানি। একদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব, উল্টো দিকে এখানে বানগঙ্গার মতন কাহিনী, শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত কাহিনী, উল্টো দিকে ভালকা তীর্থের মতন কাহিনী। সব কিছু কেমন জানি মানে ইমোশনাল করে দিচ্ছে। এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে দুই যুগের কাহিনী। প্রথম কাহিনী ত্রেতা যুগে। শ্রীরামচন্দ্র যখন এই স্থানে ছিলেন ত্রেতা যুগে, এই গুজরাট বা এই অঞ্চলে জলের খরা খুব ছিল। তখন তিনি তার বান দিয়ে এই জায়গায় এই পাথরের নিচ থেকে জল বার করেছিলেন। সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় বানগঙ্গা, যেহেতু বান দিয়ে তিনি জল বার করেছিলেন, নিয়ে এসেছিলেন এখানকার মানুষদের জন্য জল, সেজন্য এই জায়গার নাম হয়ে যায় বানগঙ্গা। আরেকটি কাহিনী যেটা জড়িয়ে রয়েছে দাপর যুগের সঙ্গে। একটু আগে আপনাদের নিয়ে গেছিলাম ভালকা তীর্থে। ভালকা তীর্থে যে ঘটনাটি ঘটেছিল সেটি ঘটেছিল এই স্থান থেকে। যে জরা প্রতিদিন সকালে স্নান করে এই জায়গায় দেখুন দুটি মহাদেবের মানে শিবলিঙ্গ রয়েছে। এদিকে একটা শিবলিঙ্গ রয়েছে এবং এইদিকে আরেকটি শিবলিঙ্গ রয়েছে, যা এখন রোজ পর্যটকদের দ্বারা পূজিত হন। তখন এই জরা সমুদ্রে স্নান করে প্রতিদিন শিকার করতে বেরোনোর আগে এই দুই শিবলিঙ্গকে পুজো করতেন, পুজো করে এখান থেকে শিকার করতে যেতেন। ঠিক সেই দিনও ঘটেছিল একই ঘটনা। সকালে স্নান করে জরা এখানেই শিবলিঙ্গ পুজো দিয়ে, মহাদেবকে পুজো দিয়ে তিনি এখান থেকেই বান মেরেছিলেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গাছে বসে বিশ্রাম করছিলেন। সেই জায়গা থেকে এই জায়গার নাম হয়ে যায় বানগঙ্গা। সেই জন্য দুটো যুগের কাহিনী জড়িত রয়েছে এই জায়গার সঙ্গে। এবং এখান থেকে আপনাদের দেখালাম ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র পাড়ে আরব সাগরের তীরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ।
প্রচুর মানুষ এখানে পুজো দিচ্ছেন। এখন তো ভাটা চলছে, তাই দুই শিবলিঙ্গ একেবারে উন্মুক্ত, মানে পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু জোয়ারের সময় এখানে দেখুন, একবার এদিকে অল্প, জোয়ারের সময় এই জায়গা কিন্তু একেবারে জলে ঢেকে যায়, সমুদ্রের জলে, তখন কিন্তু এই জায়গা আসা একটু কঠিন হয়ে যায়। এবং এই জায়গাটা দেখা নিশ্চয় পুরো তো কোরাল, পুরো শ্যাওলা পরে স্লিপ হয়ে রয়েছে, এখানে খালি পা আসতে হচ্ছে, খুব ভয়ঙ্কর তবে অত্যন্ত পবিত্র। সেদিন বিকালে সূর্যাস্ত দেখে আবারও আমরা পৌঁছেছিলাম সোমনাথ মন্দিরে। এখানে দিনে 3 বার মন্দিরের ধ্বজা পরিবর্তন হয়। রাত নামতেই দারুণ সব আলোয় সেজে উঠল গোটা মন্দির। দিনের থেকেও রাতে যেন আরো বেশি সুন্দর লাগছে সোমনাথ মন্দিরকে। আমরা এখন সন্ধ্যে 7টা নাগাদ যাচ্ছি মন্দিরে আরতি দেখতে, দর্শন করতে। গত দুদিন আমরা এখানেই আছি, দুদিনে আমরা বেশ কয়েকবার দর্শন করেছি, গিয়েছি, তাই বেশ চেনা হয়ে গিয়েছে জায়গাটা। এই সোমনাথ মন্দিরে দিনে 3 বার হয় আরতি, একটা সকাল 6টায়, দুপুর 12টায়, আর একটা সন্ধ্যেবেলা 7টায়। তাছাড়া প্রতিদিন মন্দিরে এই সন্ধ্যা আরতির পর হয় দারুণ সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো। তার টিকিটও আপনি পেয়ে যাবেন মন্দিরের প্রবেশদ্বারের খুব কাছেই। তবে আগে থেকে লাইন না দিলে টিকিট পাওয়া বেশ মুশকিল। এবং মন্দিরে যেখানে আপনি এগুলো জমা দেবেন তার ঠিক সামনেই রয়েছে লেজার শো সাউন্ড, এবং মন্দিরে আরতির সঙ্গে হয় রাত্রিবেলা লেজার সাউন্ড শো। এটার টাইমিং হচ্ছে দুটো রয়েছে, একটা 8:45 এবং একটা রাত 9টায়। এই টিকিট দেয় সন্ধ্যে 6:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি 1 ঘন্টা। বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 30 টাকা করে টিকিট। এই কাউন্টারটা ঠিক মন্দিরের সামনের দিকেই, তার ঠিক পাশেই রয়েছে নিঃশুল্ক কাউন্টার, যেখানে আপনি ব্যাগ, মোবাইল এগুলো জমা দেবেন। এখন আমরা জমা দেবো, জমা দিয়ে মন্দিরের ভেতরে আরতি দেখতে যাব। কি অপূর্ব সুন্দর এই সোমনাথ মন্দির, আপনি ভাবতে পারবেন না। এইমাত্র আমরা দর্শন করে বেরোলাম, এই পথ দিয়ে আমরা বেরোলাম, দিয়ে আমরা মোবাইল নিয়ে নিলাম, জুতো নিতে আবার ওইদিকে ঘুরে যাচ্ছি, কারণ ওইদিকে কাউন্টারটা ওইদিকেই। আচ্ছা, এখানে মন্দিরে পুজো দেওয়া তেমন কিছু দেখলাম না যে আপনি পুজো দিতে পারেন। পুরনো যে মন্দির যেখানে আপনাদের নিয়ে গেছিলাম সেখানে আপনি কিন্তু অনায়াসে পুজো দিতে পারেন, বাট এখানে পুজো দেওয়া তেমন কিছু দেখলাম না। বাইরে বিভিন্ন ফুল টুল রয়েছে, সেগুলো কিছু দেওয়ার তো জায়গা আমি দেখলাম না। দারুণ দর্শন করলাম, খুব ভালো লাগলো। এত ফাঁকা ছিল, একেবারে সামনে গিয়ে আরতি দেখলাম, সন্ধ্যা আরতি। এই সন্ধ্যা আরতি একটা মজা আছে এখানে। অন্যান্য জায়গায় সন্ধ্যা আরতি আপনি দাঁড়িয়ে দেখতে পারেন, এখানে কিন্তু দাঁড়িয়ে আপনাকে থাকতে দেবে না, বারবার রোটেট করতে হবে আপনাকে। আপনি যদি বারবার দেখতে চান, লাইন ঘুরে আপনাকে চলে যেতে হবে, আবার বাইরে এসে আবার ভেতরে ঢুকতে হবে। এই জিনিসটা এখানে হচ্ছে। আচ্ছা, এরপর আমরা এখন পুরনো মন্দিরের শৃঙ্গার দেখে সোজা চলে যাব হোটেল। আগামীকাল সকালেই আমাদের এই সোমনাথকে বিদায় জানাতে হবে, তাই শেষবারের মতন আজ রাতে হোটেলে ফেরার আগে চলে গেছিলাম পুরানো সোমনাথ মন্দিরে। সেখানে গিয়ে দেখলাম মহাদেবের অপূর্ব এক শৃঙ্গার। সত্যি মনটা জুড়িয়ে দিল এই সোমনাথ দর্শন। আজকে সন্ধ্যাবেলায় খবর পেলাম যে আজকে রাতে নাকি আমাদের বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ। কিন্তু কাকু কাকিমা এখানে ভেজ খাচ্ছে, রুটি আর বেগুন ভর্তা নাকি, আলু কষা, ওটা আচ্ছা, আর আলু কষা। আর ওইদিকে রয়েছে মেন অ্যাট্রাকশনটা। ও রাজুদা, তুমি তো পরোটা বানাতে বিখ্যাত ছিলে রাজুদা, তুমি কবে থেকে বিরিয়ানির দোকান খুললে আবার? আমার কাছে সব পাওয়া যায়, সব পাওয়া যায় না? পরোটা থেকে বিরিয়ানি অল টোটাল। এই রাজুদা অল ফেমাস, রাজুদা নামটাই এখন মার্কেটে চলছে, এক চেটিয়ার। এখানে আছে বিরিয়ানি, এই তো বিরিয়ানি। রাজুদা তুমি দেখি পরোটার মার্কেট কাঁপিয়ে এবার বিরিয়ানির মার্কেটে ঢুকছো। আর সঙ্গে কি রয়েছে? সঙ্গে আছে চিকেন চাপ। চিকেন চাপ। রে বাপরে, বসে পড় অর্ক, আর দেরি করিস না ভাই। ব্যাস, এইভাবেই শেষ হলো আমাদের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ দর্শনের গল্প। আগামী পর্বে নিয়ে ফিরছি হিন্দু ধর্মের আর এক পবিত্র স্থান, বিষ্ণুর 4 ধামের শেষ ধাম দ্বারকা নিয়ে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের পর্বে।